আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। এই তৃতীয় তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পার্ট 23 থেকে 26। তো আরেকটি পর্ব আসবে, তৃতীয় পর্ব। আর তৃতীয় পর্বে আমরা আলোচনা করব হচ্ছে পার্টের এমসিকিউ নমুনা প্রশ্ন নিয়ে এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 23, কপিরাইট। মানুষের জীবন যাপনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি স্পর্শ করা যায়, যেমন গাড়ি, বাড়ি, টাকা পয়সা, জামা কিংবা খাবার। এগুলো মানুষের জাগতিক, তবে শুধু এসবেই মানুষ তৃপ্ত থাকে না, তাকে তার মানবিক গুণকেও লালন করতে হয়। সে গান শুনে, কবিতা আবৃত্তি করে, গবেষণা করে, সৃষ্টিশীল কাজ করে, নতুন নতুন পণ্য ও সেবা দিয়ে মানুষের জীবনকে সহজ করে। এসব বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সম্পদ সৃষ্টি হয়, যাকে আমরা বলতে পারি বুদ্ধিবৃত্তিক সম্পদ। তো বুদ্ধিবৃত্তিক সম্পদ কি? বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয় তাকে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে পারি। মানুষ স্বভাবতই তার সব ধরনের সম্পদকে আঁকড়ে রাখতে চায়, রক্ষা করতে চায়। বস্তু জগতের সম্পত্তিগুলো এমন যে কেউ চাইলে সেটি নিয়ে যেতে পারে না, বা আরেকটা একই রকম বানাতে পারে না। কোনো লোক ইচ্ছে করলে কি আলাদিনের দৈত্যকে দিয়ে তোমার বাড়িটা তুলে নিয়ে যেতে পারবে? পারবে না, কারণ সেটি একদিকে সম্ভব নয়, আবার অন্যদিকে আইনও সেটা করতে দিবে না। অথচ ধরো তুমি সুন্দর একটি গান লিখে সেটিতে সুর করলে, তারপর তোমার বন্ধুদের শোনালে, তখন তোমার বন্ধুদের একজন ইচ্ছে করলে সেটি অন্যদের কাছে নিজের গান বলে চালিয়ে দিতে পারে। আবার নিজের নামে দাবি না করলেও, এমনকি তোমার অনুমতি ছাড়া সেটি সে বিভিন্ন স্থানে গাইতে পারে। তুমি একটা সুন্দর কবিতা লিখলে, সেটিও কেউ অন্য একজন তোমার অনুমতি ছাড়া কোথাও ছাপিয়ে দিতে পারে। এরকম যদি হয়, তাহলে সেটি সমাজের জন্য সুন্দর হয় না, কারণ এর ফলে যারা সৃজনশীল কাজ করে তারা তাদের কাজের যথাযথ স্বীকৃতি পায় না। এমনকি এর জন্য যদি তাদের কোনো আর্থিক লাভ হওয়ার কথা থাকে, সেটা হয় না। ওকে, আমরা একটি গল্পের বইয়ের উদাহরণ থেকে এই ব্যাপারটি আরেকটু ভালো করে বুঝতে পারবো। একজন লেখক তার শ্রম, সময় এবং চিন্তা দিয়ে বইটি লিখেন, এরপর একজন প্রকাশক বইটি প্রকাশ করেন। ওই যে লেখক কি করেন? বই লিখেন, এবং প্রকাশক কি করে? প্রকাশ করেন। তিনি বাজার থেকে কাগজ কিনে বইটি ছাপিয়ে বাঁধাই করে বিভিন্ন বিক্রেতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন। স্বভাবতই এই কাজে তার যে খরচ হয় সেটি ধরে নিয়ে তিনি বইয়ের বিক্রয় মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে একটি অংশ লেখক পান, যাকে বলা হয় রয়্যালিটি। তো লেখক বই বিক্রি করে লেখকের যে অংশটুকু লেখক যে অংশটুকু পাবে তার নাম কি? রয়্যালিটি। রয়্যালটি। এখন যদি কেউ লেখকের অজান্তে তার বই বের করে ফেলে, তাহলে লেখক তার এই প্রাপ্য থেকে বঞ্চিত হন। কাজেই এমন একটা অবস্থা থাকা দরকার যেটি সৃজনশীল কর্মের যারা স্রষ্টা তাদের এই অধিকার অক্ষুণ্ণ বা বজায় রাখে। পৃথিবীর দেশে দেশে তাই সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য আইনের বিধান রাখা হয়। যেহেতু এই আইন কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ নিয়ে তৈরি, তাই এটিকে কপিরাইট আইন বা সংক্ষেপে কপিরাইট বলে। তো কপিরাইট জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। মনে করো তুমি একটা কবিতা লিখলা, অনেক সুন্দর একটা কবিতা, সবাই পছন্দ করলো, কিন্তু কোনো কারণে এটা কি, যে তোমার কবিতাটা তোমার বন্ধু কি করলো, নিয়ে নিল, নিয়ে ও কি করলো, বিভিন্ন পত্রিকায় ওর নামে ছাপিয়ে দিল। তো ও কি সুনামটা ও নিয়ে নিল, তোমার সুনামটা কি ও নিয়ে নিল। তো এটা রোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য যে আইন, এটাই হচ্ছে কপিরাইট আইন। তারপর হচ্ছে যে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর বই কপি করা বা নকল করাটা আরো সহজ হয়ে গেছে। তো লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে, এই যে সর্বপ্রথম কোথায়? যুক্তরাজ্যে, অর্থাৎ হচ্ছে ইংল্যান্ড বা লন্ডন, 1662 সালে, কত সালে? 1662 সালে কপিরাইট আইন, লাইসেন্স অফ দ্য
প্রেস অ্যাক্ট 1662, 1662 সালে পার্লামেন্টে আইন হয়। কোথায়? যুক্তরাজ্যে। কত সালে? 1662 সালে। এই আইনের আওতায় যারা তাদের বইয়ের অনুমোদিত কপি করা বন্ধ করতে চায় তারা তাদের বই রেজিস্ট্রেশন করে একটা লাইসেন্স নিত। বই দিয়ে সূচনা হলেও পরে দেখা যায় সৃজনশীল কর্মের অন্যান্য প্রকাশেরও সংরক্ষণ প্রয়োজন। তখন বিভিন্ন আবিষ্কার, ব্যবসার মার্কা ইত্যাদিও বুদ্ধিবৃত্তিক সম্পদ বা মেধাস্বত্ব সংরক্ষণের আওতায় চলে আসে। কম্পিউটার আবিষ্কারের পর দেখা গেল বই, ছবি বা অনুরূপ কর্মের পুনরুৎপাদন খুবই সহজ। আর ইন্টারনেটের আবিষ্কারের পর দেখা গেল তা সারা দুনিয়াতেই ছড়িয়ে দেওয়া যায়। কাজেই কম্পিউটারের মাধ্যমে পুনরুৎপাদন এবং বিতরণও এখন এই আইনের আওতায় চলে এসেছে। একই সঙ্গে কম্পিউটারের প্রোগ্রামও যেহেতু একটি সৃজনশীল কর্মকাণ্ড, তাই তাই এই আইনের আওতায় এর নির্মাতা তার অধিকার সংরক্ষণ করতে পারেন। বর্তমানে যেসব দেশে এই আইন আছে সেসব দেশে সৃজনশীল কাজের কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরও বলবৎ থাকে। এটি কোনো কোনো দেশে এমনকি 100 বছর পর্যন্ত হতে পারে। তবে সাধারণত এটি লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর 50 থেকে 70 বছর, কত থেকে? এই যে 50 থেকে 70 বছর পর্যন্ত কি বলবৎ থাকে। অর্থাৎ তুমি চাইলে এটা থেকে কি যত আয় করবা তার আয়ের একটা অংশ তুমি পাইবা মৃত্যুর 50 এবং 70 বছর পরেও। বাংলাদেশের কপিরাইট আইন 2000। বাংলাদেশের কপিরাইট আইন কত সালের? 2000 সালের কপিরাইট আইন, যার মেয়াদ কত? 60 বছর। বাংলাদেশের কপিরাইটের মেয়াদ কত? 60 বছর। মনে করো তুমি একটা রচনা লিখলা বা একটা কবিতা লিখলা, যেটা এখনো এখনো কি হয়? বিক্রি হয় বা সেল হয়। তখন এটা থেকে তুমি যত টাকা পাইবা তখন 60 বছর পর্যন্ত, মৃত্যু 60 বছর পর্যন্ত তুমি এই টাকার একটা অংশ তুমি পাইবা। যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে বলা হয় চুরাই কপি। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, চুরাই কপি বা পিরাটেড। যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে বলা হয় চুরাই কপি। অর্থাৎ চুরি করে তুমি যদি কোনো কিছু অন্যের লেখা যখন তুমি চুরি করো, কি করো? ছাপাই দাও বা পুনরুৎপাদন করো, তখন এটা কি? চুরাই কপি। যেহেতু কম্পিউটারের বিষয়গুলো সহজে কপি করা যায় তাই এগুলো চুরাই কপি পাওয়া যায় সবচেয়ে বেশি। কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের এই বিষয়ে সবসময় খেয়াল রাখতে হয়। আমরা যখন কাউকে কোনো কিছু কম্পিউটার থেকে কপি করে দেব তখন যেন কপিরাইট আইন ভঙ্গ না করি। শুধু কম্পিউটার প্রোগ্রাম বা গেমস নয়, আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক ছবি থাকে, অনেকের গল্প, কবিতাও থাকে। আমরা যখন কাউকে সেটা কপি করে দেব তখন আমাদের মনে রাখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু সেগুলো কপি করে অন্যকে দেওয়ার অধিকার নেই। তবে মনে করো আমি তোমাকে একটা ফাইল দিলাম, তো তুমি এই ফাইলটা অন্যকে দিয়ে দিলা, তো এটা আসলে ঠিক না। তবে সৃজনশীল কর্ম ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু স্বাধীনতা থাকে। বিশেষ করে একাডেমিক বা পড়ালেখার কাজে সৃজনশীল কাজ কপি করা যায়। পড়ালেখার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করি তা কপিরাইট আইন ভঙ্গ করে না। এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ। তো কপিরাইট আইন ভঙ্গ না করে যদি কোনো কিছু ইউজ করা যায় তাকে কি বলা হয়? ফেয়ার ইউজ বলা হয়। তারপর হচ্ছে কপিরাইটের এই সংরক্ষণবাদী মনোভাবের বিরুদ্ধে একটি ভিন্নধর্মী ধারণা বর্তমানে বেশ চালু আছে। এর মূল কথা হলো কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছে করলে তার সৃষ্ট সৃজনশীল কর্মকে শর্ত সাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত দিতে পারেন। এই দর্শনকে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি। এই যে তাহলে মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি কি? যখন এই যে কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছা করলে তার সৃষ্ট সৃজনশীল কর্মকে শর্ত সাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দিলে তখন তাকে কি বলবো আমরা? ওপেন সোর্স ফিলোসফি বা মুক্ত দর্শন। ওকে, লেখক, শিল্পী বা প্রোগ্রামার যখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো কিছু কপি করার অনুমোদন দিবে তখন আমরা তাকে কি বলবো? ওপেন সোর্স ফিলোসফি। যারা এই দর্শনের অনুসারী তারা তাদের সৃজনশীল কর্মকে কয়েকটি লাইসেন্সের মাধ্যমে সবাইকে ব্যবহার করতে দেন। এর মধ্যে কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপি লেফট। তো কপি লেফট কি? এর মধ্যে কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপি লেফট। কপিরাইটের ঠিক একদম উল্টোটা হলো কপি লেফট। তো কপি লেফট কি যদি বলে তাহলে বলবা কপিরাইটের
একেবারে উল্টোটিকে কপি লেফট বলে, যার অর্থ সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিয়েছে। কপিরাইট আর কপিলেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষিত থাকে, যেমন যে কেউ ইচ্ছা করলে লেখকের বই তার লিখিত বা কোনো আইনি অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে, তবে লেখকের নামে প্রকাশ করতে হবে বা সেটি দিয়ে কোনো মুনাফা লাভ করা যাবে না। মুক্ত দর্শনের আওতায় যে কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স বলা হয়। এই সফটওয়্যারগুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে, ব্যবহার করতে পারে। তো ওপেন সোর্স সফটওয়্যার কি আশা করি বুঝতে পেরেছো। মুক্ত দর্শনের আওতায় যে কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। তো তবে যেহেতু সবাই কপি এবং পরিবর্তন করতে পারে, তাই সারা বিশ্বের লোকেরা মিলে এই সফটওয়্যারগুলোকে খুবই শক্তিশালী হিসেবে গড়ে তোলে। এই দর্শনের আরো একটি বড় প্রকাশ হলো মুক্ত জ্ঞান ভান্ডার। তো মুক্ত জ্ঞান ভান্ডার নাম কি? উইকিপিডিয়া। মুক্ত জ্ঞান ভান্ডার নাম কি? উইকিপিডিয়া। উইকিপিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wikipedia.org। সবাই মিলে ইন্টারনেটে এই মুক্ত জ্ঞান কোষ, যে মুক্ত জ্ঞান কোষ নামে পরিচিত উইকিপিডিয়া, গড়ে তুলেছে কয়েকটি মুক্ত লাইসেন্সের আওতায়। এখানে একটা দলগত কাজ আছে, তোমরা এই দলগত কাজটা সমাধান করবা সহপাঠীরা মিলে। এখন আমরা নতুন শব্দগুলো কি করব, ব্যাখ্যা করব। ওকে, নতুন শব্দ: কপিরাইট, কপিলেফট, ক্রিয়েটিভ কমন্স, ওপেন সোর্স সফটওয়্যার, পাইরেটেড, তারপর ফেয়ার ইউজ এবং মুক্ত দর্শন। তো প্রথমে আমরা দেখব কি কপিরাইট। এই যে কি এবং কাকে বলে দুইটা একই, তোমাদের যেটা ভালো মনে হয় এটা ইউজ করবা। যখন কেউ নিজের তৈরি কিছু রক্ষা করার জন্য আইনি অধিকার পায় তখন তাকে কপিরাইট বলে। তোমার কোনো কিছুর অধিকার যখন তুমি নিজেই বরাদ্দ করার জন্য যে আইন করবা সেটাই হচ্ছে কপিরাইট আইন। অর্থাৎ যখন কেউ নিজের তৈরি কিছু রক্ষা করার জন্য আইনি অধিকার পায় তখন তাকে কি কপিরাইট বলে। যেমন তুমি কোনো গান বানালে সেটা কপিরাইট করলে অন্য কেউ সেটা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। ওকে, তারপর হচ্ছে কপি লেফট। কপি লেফট হচ্ছে অনেকটা কপিরাইটের বিপরীতের মতো। কপি লেফট, এই যে কপি লেফট হলো এমন একটি ধারণা যেখানে কেউ নিজের তৈরি কিছু সবার জন্য উন্মুক্ত করে দেয়, কিন্তু শর্ত থাকে যে এটি ব্যবহার করবে তাকেও মুক্ত রাখতে হবে। মনে করো আমি গান লিখলাম, সবাইকে আমি শর্ত দিলাম তুমি যদি ব্যবহার করো তখন তুমিও কি করবা, উন্মুক্ত করবা, তুমি এটা হাইড করতে পারবা না। তো কাকে বলে যদি আমরা রক্ষা দেখি, কোনো সফটওয়্যার বা কন্টেন্ট সবাইকে ব্যবহার করতে দেওয়া হলেও কেউ যেন তা নিজের করে না নেয়, এটাকে কপি লেফট বলে। ওকে, আমি দিলাম ব্যবহার করার জন্য কিন্তু তুমি এটা কি করলা, আর কাউকে দিলা না। ওকে, তারপর উদাহরণ জিএনইউ সফটওয়্যার লাইসেন্স, যেটা বলে তুমি ব্যবহার করতে পারো কিন্তু পরিবর্তন করলে তোমাকেও উন্মুক্ত করে দিতে হবে। মনে করো আমি একটা আমার গানটা তুমি একটু আপডেট করছো বা মডিফাই করছো, তখন এটাও কি করতে হবে, উন্মুক্ত করে দিতে হবে। তারপর হচ্ছে এই যে ক্রিয়েটিভ কমন্স হলো এমন এক ধরনের লাইসেন্স পদ্ধতি। ক্রিয়েটিভ কমন্স হচ্ছে এমন এক ধরনের লাইসেন্স পদ্ধতি যেখানে কন্টেন্টের মালিক নিজের কাজ কোনো শর্তে অন্যকে ব্যবহার করতে দিবে সেটা নির্ধারণ করে। আচ্ছা, যদি কেউ নিজের ছবি, লেখা বা ভিডিও বলে দেয় এই শর্তে ব্যবহার করো, সেটা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ওকে, আমার নিজের লেখা আমি ব্যবহার করতে দিব একটা শর্ত সাপেক্ষে। ওকে, যেমন শুধু শিক্ষার জন্য ব্যবহার করা যাবে, বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না, নাম দিতে হবে অর্থাৎ ক্রেডিট দিতে হবে। যে মনে করো আমার এই নোটটা তুমি কি করছো, কালেক্ট করে তোমার নামে চালিয়ে দেওয়া যাবে না, অবশ্যই আমার ক্রেডিট দিতে হবে যে SHB বা হচ্ছে স্কিল হাট বাংলাদেশের। ওকে, তারপর হচ্ছে ওপেন সোর্স কি? ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যার সোর্স কোড উন্মুক্ত থাকে। এই যে সোর্স কোড কি থাকে, উন্মুক্ত থাকে, যে কেউ চাইলে কি করতে পারে, ব্যবহার করতে পারবে, এবং যে কেউ চাইলে কি করতে পারবে, এডিট করতে পারবে, আপডেট করতে পারবে। যেটা যে কেউ দেখতে ব্যবহার ও পরিবর্তন ও বিতরণ করতে পারবে। কাকে বলে যদি আমরা বলি, যে সফটওয়্যার সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারে, এই যে বিনামূল্যে ব্যবহার করতে পারে এবং প্রয়োজন হলে পরিবর্তনও করতে পারে, তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। যেমন হচ্ছে এই যে লিনাক্স হচ্ছে ফ্রি বা ওপেন সোর্স। এই যে লিব্রে অফিস, এটা হচ্ছে ওপেন সোর্স। তারপর হচ্ছে VLC মাল্টি মিডিয়া প্লেয়ার,
তারপর হচ্ছে এই যে পাইরেটেড পাইরেটেড মানে হলো কোনো সফটওয়্যার, সিনেমা, গান বা বই চুরি করে বা অনুমতি ছাড়া কপি করা বা বিতরণ করা। মনে করো আমার গানটা তুমি কি করলা, আহ, চুরি করে আমি এটা কি করছিলাম, যে প্রাইভেসি রাখছিলাম, কিন্তু তুমি কোনো কারণে এটা পেয়ে গেছো, পেয়ে কি করলা তুমি বিনা অনুমতিতে, আমার অনুমতি ছাড়াই কি করলা এটা কপি করা এবং সবাইকে কি বিতরণ করা শুরু করছো। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আমাদের দেশে মুভির ক্ষেত্রে। মনে করো এই যে বর্তমানে তো বাংলাদেশে একটা মুভি চলতেছে রকস্টার, ওকে, রকস্টার মুভি। এখন তুমি কোনো কারণে এটা চুরি করছো, চুরি করে কি করছো, তুমিও কি করছো, অন্য মানুষকে দিতেছো, এটা হচ্ছে মানে একটা পাইরেটেড মধ্যে পড়ে। যখন কেউ পয়সা না দিয়ে বা অনুমতি না নিয়ে কোনো সফটওয়্যার, ভিডিও বা গেম ব্যবহার করে, তখন সেটা পাইরেটেড। যেমন ফ্রি মাইক্রোসফট অফিস হ্যাক করে ইনস্টল, যেমন আমরা বেশিরভাগ সময় কি করি, এই যে ক্র্যাক ভার্সন ইউজ করি, ওকে, অফিসের পেইড ভার্সনটাই আমরা কি করি, ক্র্যাক ভার্সনটা ইউজ করি, এটা ঠিক না, আসলে এটা একটা পাইরেটেড। তারপর হচ্ছে পাইরেটেড মুভি ডাউনলোড, এই যে আমরা পাইরেটেড মুভি ডাউনলোড করি, এই যে এইচডি হাব, এইখান থেকে আমরা কি করি, এই যে বিভিন্ন পাইরেটেড মুভি ডাউনলোড করি। তারপর হচ্ছে এমএলএসবিডি, এই 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 ধরনের ওয়েবসাইট থেকে আমরা পাইরেটেড মুভিগুলো ডাউনলোড করতে পারি, কিন্তু এটা আসলে ঠিক না। তো এই সাইটগুলোতে রিস্কও আছে। তারপর হচ্ছে এই যে 6 নম্বর, ফেয়ার ইউজ। ফেয়ার নাম শুনে বুঝে যেতেছে এটা কি। ফেয়ার ইউজ হলো এমন কিছু নিয়ম যার আওতায় কপিরাইট থাকা কোনো কন্টেন্ট নির্দিষ্ট সীমায় ব্যবহার করা যায়, অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারবে নির্দিষ্ট সীমায়। কাকে বলে, যদি যেমন শিক্ষার উদ্দেশ্যে বা সমালোচনা করার জন্য কোনো ভিডিও বা লেখা ব্যবহার করলে সেটা ফেয়ার ইউজ হতে পারে। ক্লাসের বইয়ের একটা অংশ পড়ানো, ভিডিও 30 সেকেন্ড গান ব্যবহার করা ইত্যাদি। ওকে, আমরা বিভিন্ন সময় কি করি, এই যে ভিডিও, এই যে কন্টেন্ট বানানোর সময় আমরা কি করি, এই যে বিভিন্ন ধরনের গান এড করতে পারি। ওকে, পেইড গানগুলো আমরা 30 সেকেন্ড কি করতে পারবো, ইউজ করতে পারবো, যেগুলো আমাকে এটাই বলছে। 30 সেকেন্ডের বেশি যদি আমি ইউজ করি তাহলে আমি কি করবো, কপিরাইট মামলা খেতে পারি বা আমি কপিরাইট ভঙ্গ করছি। তারপর হচ্ছে যে মুক্ত দর্শন তো বুঝে যাইতেছে যে পাঠে তো আমরা অবশ্যই পড়ছি, মুক্ত সফটওয়্যার দর্শন বা ফ্রি ফিলোসফি। মুক্ত দর্শন মানে হলো সফটওয়্যার বা জ্ঞানের সবকিছুকে উন্মুক্ত করে দেওয়া, যাতে সবাই তা ব্যবহার, পরিবর্তন ও ভাগ করে নিতে পারে। তারপর হচ্ছে কাকে বলে, যে দর্শন বলে জ্ঞান ও প্রযুক্তি সবার তা লুকিয়ে রাখা যাবে না, বরং সবাই মিলে উন্নয়ন করব, সেটাই মুক্ত দর্শন। সেটাও নলেজ ওয়ান্টস টু বি ফ্রি, এই নীতিতে বিশেষ করে। ওকে, তারপর আমরা যদি দেখি নতুন শব্দ, তো এই তো ছিল নতুন শব্দ। সো দ্যাটস ইট পার্ট 24 থেকে 26, নৈতিকতা ও প্লেজারিজম। নৈতিকতা, এই যে নীতি নৈতিকতা বলতে কি বোঝায়, নৈতিকতা বলতে আমরা সৎ থাকাকে মোটামুটি বুঝাই। মনে করো আমি তোমাকে কিছু ম্যাথ করাইলাম, ম্যাথ করানোর পর এই সেম ধরনের ম্যাথ আমি তোমাকে বাসায় করতে দিলাম, কিন্তু তুমি কি করলা, যে আমি বলে দিছি যে গাইড দেখবা না বা সামথিং, আমি যেরকম করাইছি এরকম করো, তুমি কি করলা, কোনো একটা অঙ্ক বুঝো নাই, কি করছো, গাইড দেখে করে আমাকে দিয়ে দিছো, তো এটা কিন্তু একটা নৈতিকতার অবক্ষয় হয়েছে। কিন্তু আমি কিন্তু তোমাকে নিষেধ করছি গাইড না দেখতে। তো এরকম বিষয়টা আর কি। যদি তারপর প্লেজারিজম হচ্ছে এই যে অন্যের লেখা, অন্যের কোনো লেখা বা হচ্ছে গবেষণা বা হচ্ছে ভিডিও যদি নিজের নামে চালিয়ে দেয়, এটা হচ্ছে প্লেজারিজম। তো নৈতিকতা প্লেজারিজম অবশ্যই আমাদের মেনটেন করা উচিত, প্লেজারিজম আমরা করব না। ওকে, মনে করে কোনো একটা আর্টিকেল, অনেক বড় একটা আর্টিকেল বা রচনা, মনে করো এটা একটা রচনা, ওকে, এই রচনার একটা অংশ তুমি কি করলা, এই যে এই অংশটুকু কি করলা, তুমি চুরি করলা, এখান থেকে চুরি করে কি করলা, নিজের নামে নিজের নামে চালিয়ে দিলা, এটা হচ্ছে প্লেজারিজমের মধ্যে পড়ে। এই কাজগুলো অবশ্যই করবা না। আর নৈতিকতা তো অবশ্যই অবক্ষয় করবা না নৈতিকতার। ওকে, তো এখানে দেখি আমরা কি বলছি। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার দুপাশে যে দোকানগুলো আছে সেগুলোর বাইরে থেকে দেখি প্রত্যেকটা দোকানের দরজা ধাক্কা দিয়ে দেখি না দরজাটা খোলা আছে কিনা। যদি দরজাটা খোলাও থাকে, আমরা অপরিচিত একজন মানুষের ঘরে ঢুকে যাই না। কেউ যদি ঢুকেও যায়, সে দোকানের ভেতরের সব জিনিসপত্র লন্ড ভন্ড করে চলে আসে না। সভ্য মানুষ হিসেবে আমাদের একটি নৈতিক দায়িত্ব থাকে, বরং যদি কখনো দেখা যায় কেউ তার দরজা ভুলে খুলে চলে গেছে, তাকে ডেকে এনে বলি দরজাটা বন্ধ করে যেতে। তথ্য প্রযুক্তি আসার পর হুবহু এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। ইন্টারনেটে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট দেখি, সেখানে
যে মানুষ বা প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি করেছে তার যে অংশটুকু সে আমাদের দেখাতে চাইছে আমরা সেই অংশটুকু দেখতে পাই। ওয়েবসাইটের নিজস্ব বা গোপন অংশটুকুকে আমাদের ঢোকার কথা নয়, প্রয়োজনও নেই। সেখানে যেতে পারে তাদের নির্দিষ্ট মানুষজন, যারা গোপন পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে প্রবেশ করে নির্দিষ্ট তথ্য সাজিয়ে রাখে বা কাজ করে। অর্থাৎ একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্টের কাজগুলো আমরা যেগুলো দেখতে পাই কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা যেগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে ভিতরের কিছু ফাংশনালিটির কাজ, এই যে প্রোডাক্ট আপডেট করা, কয়টা প্রোডাক্ট রয়েছে এগুলা কি করে নতুন প্রোডাক্ট আপলোড করা। এইটা এটা তারা কি করবে, তাদের পাসওয়ার্ড বা ইউজার নেম সবগুলো তাদের কাছে থাকে। যাদের সেখানে যাবার অনুমতি নেই তারা কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করতে পারে। এই যে অনেক এই যে বাস্তব জীবনে যেমন অসাধু অসাধু বা অসৎ ব্যক্তি আছে, ঠিক ইন্টারনেট ব্যবহারের কিছু মানুষ আছে অসৎ এবং অসাধু। পাসওয়ার্ড জানা না থাকলেও সেটাকে পাশ কাটিয়ে অনেক সময় কি ওয়েবসাইটে ভেতরে ঢুকে যায়। এই যে এখানে হ্যাকিং এর বিষয়টা আসছে, সেখানে ভেতর ঢুকে সে কোনো স্পর্শ না করে বের হয়ে আসতে পারে, আবার কোনো কিছু পরিবর্তন করে বা নষ্ট করে চলে আসতে পারে। যেহেতু এই কাজগুলো করা হয় নিজের ঘরে একটা কম্পিউটারের সামনে বসে, এবং যেখানে অনুপ্রবেশ হয় যেটা হয়তো লক্ষ মাইল দূরের কোনো জায়গা, অদৃশ্য একটি সাইবার জগৎ, লোকচক্ষুর আড়ালে, তাই সেটা ধরার উপায় থাকে না। এই মনে করে তুমি আমার ওয়েবসাইট হ্যাকিং করতে চাইতেছো বা ওয়েবসাইটে প্রবেশ করতে চাইতেছো অসাধু উপায় অবলম্বন করে। এখন আমি কি বুঝবো তুমি কোথায় থেকে আমার ওয়েবসাইটে ঢুকতেছো? অবশ্যই বুঝবো না। তাই এটা ধরা ছোঁয়ার বাইরে থাকে, অর্থাৎ কে যে কাজটা করলো সেটা ধরা যায় না, অনেকটা কঠিন। এই প্রক্রিয়ার নাম হচ্ছে হ্যাকিং, এবং আজকাল নিয়মিতভাবে কম্পিউটার ওয়েবসাইট হ্যাকিং হচ্ছে। এই যেটা হচ্ছে দিন দিন কি হ্যাকিং কার্যক্রম বাড়ছে। কেউ যদি শুধু কৌতূহল হয়ে অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বের হয়ে আসে তখন তাকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে তুমি ঢুকছো, ঢুকে কি করছো, কোনো ক্ষতি না করে আবার বের হয়ে গেছো, তখন তাকে বলে হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ সাদা টুপি হ্যাকার। সাদা টুপি হ্যাকার অর্থাৎ এই যে বলে না, আমরা বলি না আমার সাদা দিলে কোনো কাদা নাই, অর্থাৎ এই যে এই সাদা হোয়াইট হ্যাট হ্যাকারটা হচ্ছে এরকম, ওর দিলে কোনো কাদা নাই, অর্থাৎ ওর মনটা সাদা, ও শুধু কি করে ওয়েবসাইট ঢুকে ঢুকে কি করে আবার বের হয়ে আসে, কোনো ক্ষতি করে না। হ্যাকার আর আর যদি কোনো কিছু ক্ষতি করে আসে, নষ্ট করে বসে, তখন তাকে বলে ব্ল্যাক হ্যাট হ্যাকার, অর্থাৎ এই যে কালো কালো টুপি হ্যাকার। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তো হোয়াইট হ্যাট হ্যাকার কি করে, ওয়েবসাইটে শুধু ঢুকবে, কোনো ক্ষতি করবে না, আবার বের হয়ে যাবে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার কি, এই যে কালো, ও তো ভালো না মন্দ, তো কি করবে, ওয়েবসাইট কি করবে, খুঁটিনাটি জিনিস চুরি করবে। তোমরা শুনে অবাক হয়ে যাবে, সাইবার ওয়ার্ল্ডে এরকম অসংখ্য সাদা টুপি, এই যে সাদা টুপি আর কালো টুপি হ্যাকার প্রতি মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। যতই দিন যাচ্ছে ওয়েবসাইটগুলোতে বেআইনিভাবে ঢোকা ততই কঠিন হয়ে যাচ্ছে। নিরাপত্তার ব্যবস্থা প্রতি মুহূর্তে আগের থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরও হ্যাকাররা বসে নেই। 1983 সালে মাত্র 19 বছরের একটা ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে তাদের ওয়েবসাইট হ্যাক করে ঢুকে গিয়েছিল। দেখছো কত বড়, কত সালে, 1983 সালেই কত বড় হ্যাকিং ছিল, কত বছর, মাত্র 19 বছরের একটা ছেলে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা, আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে ওয়েবসাইট হ্যাক করে ঢুকেছিল। অর্থাৎ তো অবশ্যই ও খুব এক্সপার্ট ছিল, না হলে তো এই কাজগুলো করা যাইতো না। বুঝতেই পারছো হ্যাকিং অনৈতিক কাজ। এই যে এটা কি অনৈতিক কাজ, যেটা করা উচিত নয়। হ্যাকিং কি, হ্যাকিং এক ধরনের অনৈতিক কাজ। বুদ্ধিমত্তা পরীক্ষা করতে বা বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সবারই ইচ্ছে করে, কিন্তু ওয়েবসাইট হ্যাক করা সেরকম চ্যালেঞ্জ নয়। অনৈতিক চ্যালেঞ্জ নেওয়াই কোনো কৃতিত্ব নেই। এই যে অনৈতিক মানে তুমি ভালো কাজ করে শান্তি পাইতে পারো, ভালো কাজ করলে কি শান্তি পাইবা, ভালো কাজ করে তুমি টাকা উপার্জন করতে পারবা, আবার খারাপ কাজ করে তুমি টাকা উপার্জন করতে পারবা। কিন্তু তুমি ভালো কাজ করলে মনে একটা তৃপ্তি বা কৃতিত্ব, তোমার মনের ভিতরে একটা কি আনন্দ কাজ করবে। যাদের বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ নেবার ইচ্ছা করে তাদের জন্য শত শত সত্যিকারের চ্যালেঞ্জ আছে, সেগুলোই নিতে পারে। এই যে হোয়াইট হ্যাট হ্যাকার এখন কি করে, এই যে ব্ল্যাক হ্যাট হ্যাকার থেকে বাঁচার জন্য বা সিকিউরিটি আর একটু হার্ড করার জন্য এই যে বড় বড় কোম্পানিগুলো কি করে, এই যে হোয়াইট হ্যাট হ্যাকারদেরকে হায়ার করে, যাতে ওই যে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যাতে তাদের ওয়েবসাইটে আক্রমণ করতে না পারে। ওটা তো ওয়েবসাইট নিরাপত্তার জন্য আমাদের কি দরকার, এই যে এক ধরনের সাইবার সিকিউরিটি বা হ্যাকার দরকার পড়ে।
হ্যাকারদের অবশ্যই আমাদের হ্যাকাররা আমাদের কি করে থাকে, সাহায্য করে থাকে। ওকে, ওয়েবসাইট নিরাপত্তার জন্য যখন এসএসসি বা এসএসসি এইচএসসি বা সামনের পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়, তখন ওয়েবসাইটে সেটা দিয়ে দেওয়া হয়। তোমাদের অনেকেই হয়তো লক্ষ্য করেছো প্রথম যখন সেটা প্রকাশিত হয় আর সবাই একসাথে সেটা দেখার চেষ্টা করে, তখন অনেক সময় দেখা যায় ওয়েবসাইটটি কাজ করছে না, কারণ এই যে ওভারলোড হয়ে যায় আর কেউ আর কিছু দেখতে পাচ্ছ না। সেটা অস্বাভাবিক কিছু না, সবকিছুর একটা ধারণ ক্ষমতা থাকে। কাজে ধারণ ক্ষমতার বেশি হয়ে গেলে ওয়েবসাইট আর সেটি নিয়ন্ত্রণ রাখতে পারে না। এই যে মনে করো একটা ওয়েবসাইট, একটা একটা রুমে সাধারণত 30 জন মানুষ জায়গা হয়। এখন এখানে যদি 40 জন ঢুকে পড়ে, তাহলে অনেক কষ্ট হবে এবং নড়াচড়া করতেও কি অনেক কষ্ট হবে। তাই কি করে ওয়েবসাইট কি হয়ে যায়, স্লো হয়ে যায় বা সার্ভার ডাউন হয়ে যায় অতিরিক্ত মানুষের কারণে। তো ওয়েবসাইটে এরকম, ওয়েবসাইটের ধারণ ক্ষমতা হচ্ছে একটু কম, কিন্তু মানুষ প্রবেশ করে একসাথে অনেক বেশি, তাই ওয়েবসাইটটা কি করে, হ্যাক করে, হ্যাক না সরি আর কি, সার্ভার ডাউন হয়ে যায় আর কি। কারণ সেটা হতেই পারে। আবার অনেক সময় কেউ ইচ্ছে করে সেরকম একটা পরিবেশ তৈরি করে ফেলতে পারে যে এখানে একটা কম্পিউটার, একটা প্রোগ্রাম কৃত্রিমভাবে কোনো একটা ওয়েবসাইটের প্রতি সেকেন্ডে সহস্র সহস্রবার প্রবেশ করতে পারে। তখন তার ধাক্কায় ওয়েবসাইট অচল হয়ে পড়ে। কাজেই এটা অনৈতিক কাজ। ইচ্ছে করে একটা ওয়েবসাইট অচল করে দেওয়ার মাঝে কোনো কৃতিত্ব নেই। আবার এটা তো ফলাফলের সময় এটা তো স্বাভাবিক ঘটনা, কিন্তু আবার ইচ্ছে করলে কি করতে পারে, একজন হ্যাকার কি করতে পারে, যে কোনো ওয়েবসাইট কি করে ফেলতে পারে, স্লো করে দিতে পারে। এটাই আবার কি, এটা হচ্ছে এক ধরনের অনৈতিক কাজ। আজকাল অনেক পত্রপত্রিকার ওয়েবসাইটে দেওয়া হয়, অনেক পত্রপত্রিকাতেই একটা খবর বা কোনো একটা লেখার পেছনে পাঠকরা নিজেদের মন্তব্য লিখতে পারে। এই যে কমেন্টের কথা বলা হয়েছে, পাঠক ইচ্ছে করলে অনেক সুচিন্তিত সুচিন্তিতভাবে একটা খাঁটি মন্তব্য লিখতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় একজন পাঠক শুধু শুধু যুক্তিহীন অশালীন একটা কথা লিখে রেখেছে। বিষয়টি নিয়ে কিছু করার নেই, কিন্তু সবাইকে জানতে হবে বিষয়টা অনৈতিক। এই যে মনে করো আমি একটা, বা আমাদের মনে করো সাপোজ, আচ্ছা আমি পরিমণিকে চিনো কিনা তোমরা জানি না, পরিমণি বা হচ্ছে মনে করো নুসরাত ফারিয়া, নুসরাত, তো ওরা তো মোটামুটি ছবি ছাড়ে সোশ্যাল মিডিয়াতে। তো তোমরা কি করলা, এই যে তোমার ভালো লাগে নাই, কিন্তু তুমি একটা খারাপ মন্তব্য করলা। আসলে খারাপ মন্তব্য করার অধিকার তোমার নাই, সমালোচনা করতে পারো। তো এটা তোমার কি অনৈতিক কাজ হবে। এই কাজগুলো অবশ্যই করবা না। অন্যের ছবিতে, অন্যের পোস্টে গালিগালাজ করবা না বা খারাপ মন্তব্য করবা না। এটা তোমার ওই যে ইন্টারনেটের ভিত্তিতে এটা অনৈতিক কাজ হবে। এই যে এখানে একটা আছে যে, এই যে আজকাল দেশে বিদেশে প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্টারনেটে থাকে। অনলাইন পত্রিকায় পাঠকরা সরাসরি মন্তব্য লিখতে পারে, এই যে কমেন্ট করতে পারে আর কি। তারপর ইন্টারনেটে যেহেতু মানুষের নিজের মত প্রকাশের বিশাল স্বাধীনতা রয়েছে, যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে সেটা প্রকাশ করতে পারে, তাই মাঝে মাঝে সেটাকে অপব্যবহার করা হয়। ইমেইল অনেক সময় কাউকে আঘাত আঘাত দিয়ে কিংবা হুমকি দিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হয়, লুকিয়ে করা হয় বলে সেটা নিয়ে অনেক সময় কিছু করা যায় না। কখনো কখনো দেখা যায় কোনো একজন অসম্মান করার জন্য তার সম্পর্কে মিথ্যা কিংবা অসম্মানজনক কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে ছড়িয়ে দেয়। এই যে বর্তমানে এটা তো খুব বেশি হয় যে, এই যে কতটা টিভি আছে, আজাইরা টিভি, তারপর জানোয়ার টিভি, এরা কি করে যে যদিও তা অনেক সময় মজা করে, কিন্তু এগুলো কি সম্পূর্ণ ভুল তথ্য প্রচার করে। অসংখ্য মানুষের কাছে তথ্য পাঠানোর যে কাজটি আগে কঠিন ছিল, এখন সেটি অনেক সহজ হয়ে গেছে। অবশ্যই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা ইন্টারনেটের কল্যাণে আগে একটা তথ্য পাঠানো যাইতো না সবার কাছে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সবার কাছে তথ্যগুলো পৌঁছে যায়। কাজেই সেই কাজটি ভালোভাবে ব্যবহার না করে কখনোই খারাপভাবে ব্যবহার করা যাবে না। খারাপভাবে ব্যবহার করা হয় তখনই বুঝতে হবে নৈতিকতা রক্ষা করা হয়নি। এই যে জীবনের প্রতিটা ক্ষেত্রে নৈতিকতা অবলম্বন করা উচিত। তারপর হচ্ছে একটা দলগত কাজ, এটা তোমরা সহপাঠীরা মিলে করবা। অবশ্যই না পারলে শ্রেণী শিক্ষকের সহায়তা নিবা। আর যদি আমার কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো এটার উত্তর দেওয়ার। কখনো কখনো বা তথ্য প্রযুক্তিতে শুধু যে অনৈতিক কাজ করা হয় তা কিন্তু নয়, সীমা অতিক্রম করে বেআইনি কাজও করার চেষ্টা করা হয়। ওয়েবসাইট হ্যাকিং করা শুধু যে অনৈতিক কাজ তা নয়, সেটা একই সাথে বেআইনি কাজ। যদি অনৈতিক সেই সাথে কি বেআইনি। ইন্টারনেটে এরকম অনেক ধরনের মানুষ অনেক ধরনের অনৈতিক আর বেআইনি কাজ করে
ফেলে, যেহেতু কেউ দেখতে পাইতেছে না, এই যে তার কারণে মানুষ কি করে ইন্টারনেটে বেআইনি কাজ করে থাকে বেশি। আমাদের সেগুলো জানা থাকা ভালো, আমাদের অবশ্যই এগুলো জানা থাকা ভালো। এই যে তথ্য প্রযুক্তি সম্পর্কে তোমরা অনেক ভালো জ্ঞান পাইতেছো ওই যে আইসিটিটা পড়ার কারণে। আর অবশ্যই যখন তোমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করবা বা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ব্যবহার করবা, এইগুলা কিন্তু মেনটেন করে ব্যবহার করবা, তাহলে তোমাদের বিপদ আসবে না আশা করি। যেহেতু পুরো বিষয়টা হয় সাইবার জগতে, চোখের আড়ালে, তাই প্রতারণার কাজটি হয় সবচেয়ে বেশি। যেমন হয়তো কারো সাথে যোগাযোগ করে বলা হলো যে সে লটারিতে অনেক টাকা পেয়েছে, টাকাটা নিতে হলে অমুক জায়গায় যোগাযোগ করতে হবে। সরল বিশ্বাসে হয়তো সেই মানুষটি যোগাযোগ করে, তখন তাকে বোঝানো হয় কিছু টাকা দিলে বড় পুরস্কারটি পেয়ে যাবে। অনেক সময় মানুষটি সেই টাকা দিয়ে প্রতারণার ফাঁদে পড়ে যায়। আবার কেউ হয়তো জানায় যে তার হাতে অনেক টাকা চলে এসেছে এবং সে টাকাটা নিরাপদে রাখতে চায়, তখন অনেকে লোভে পড়ে সেই ফাঁদে পা দেয়। কাজেই সবার জানা থাকা ভালো, অপরিচিত ইমেলের এরকম অবিশ্বাস্য লোভনীয় আশ্বাস নিঃসন্দেহে প্রতারণা। তো এটা বেশিরভাগ আমরা ফেস করি হচ্ছে বিকাশে। আমার খুব ক্লোজ একজন কি করছে, একবার হঠাৎ কি বলছে এরকম প্রতারণার মানে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। কল আসায় বলতেছে যে আপনি তো বিকাশে কি 25,000 টাকা পাইছেন, এখন এই 25,000 টাকা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে প্রথমে কত দিতে হবে, এই যে 10,000 টাকা দিতে হবে। ওকে, 25,000 টাকা পেতে হলে 10,000 টাকা দিতে হবে। তাহলে যেহেতু আমি 25,000 টাকা পাবো, তাহলে 10,000 দিলে তো আমার লস নাই। অনেকে কি করে এই 10,000 টাকা দিয়ে দেয়, আর এই 10,000 টাকা নিয়ে কি ওই ব্যক্তি উধাও হয়ে যায়। এভাবেই মানুষকে কি বানায়, এই যে প্রতারকরা কি ধোঁকা দেয় মানুষকে। তো এগুলা থেকে অবশ্যই বিরক্ত থাকবে। কেউ তোমাকে বললো 50 লাখ টাকা দিবে, কিন্তু 50 লাখ মনে করো এই যে 50 লাখ টাকা দিবে, তার জন্য তোমাকে অবশ্যই 1 লাখ টাকা অগ্রিম দিতে হবে। এইগুলো ভুলেও এগুলাই ফাঁদে পাড়া দিবা না, কিন্তু যদি অনেক লোভনীয় অফার, এই লোভগুলো আমাদেরকে সামলাতে হবে। ইন্টারনেটে বড় একটি অপরাধ হয় ক্রেডিট কার্ড নিয়ে। এই যে ক্রেডিট কার্ড নিয়ে তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো, আজকাল কাগজের নোট দিয়ে টাকা পয়সার লেনদেন খুব দ্রুত কমে আসছে। পৃথিবীর অনেকেই সেটি করে ক্রেডিট কার্ড দিয়ে। ইন্টারনেটে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে সেই কার্ডটির প্রয়োজন হয় না, শুধু নম্বরটি জানলেই চলে। শুধু নম্বরটি জানলেই উম, চলে। কাজেই কাজেই মানুষের ক্রেডিট কার্ডের নাম্বার জানার জন্য বড় অপরাধীরা অনেক বড় সাইবার অপরাধ করে। সাধারণত যখন ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় তখন নিরাপত্তার বিষয়টিকে অনেক গুরুত্ব দেওয়া হয়। সেখান থেকে নম্বরটি বের করা কঠিন, কিন্তু প্রতারকরা মানুষকে প্রতারণা করে ধোঁকা দিয়ে নম্বরটি জেনে নেবার চেষ্টা করে এবং মানুষটি বুঝার আগে সেই নাম্বারটি ব্যবহার করে বড় অঙ্কের টাকা তুলে নেয়। এই যে কত বড় প্রতারক! এরকম কিন্তু প্রতিনিয়ত মানুষ কি হচ্ছে, প্রতারিত হচ্ছে। তো তোমরা যখন ক্রেডিট কার্ড ব্যবহার করবা, বিকাশ ব্যবহার করবা, নগদ ব্যবহার করবা, তখন একটু সাবধানতার সাথে ব্যবহার করবা। আজকাল অপরাধীরা ইন্টারনেটকে ইন্টারনেটকে ব্যবহার করা শুরু করেছে। তারা তাদের অবৈধ কাজের তথ্য ইন্টারনেটের ভেতর দিয়ে প্রচার করে। সারা পৃথিবীতেই সেজন্য আইন পাশ করা হচ্ছে। যাদের প্রচলিত আইনে বিচার করা যায় না, তাদের এই বিশেষ আইন দিয়ে বিচার করতে হয়। দেশে দেশে এমন অনেক মানুষ আছে যারা অন্য সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর প্রতি প্রচণ্ড ঘৃণা ও কুপ্রকাশ পোষণ করে। এরা যে কোনো এরা যে কোনো চরম রাজনৈতিক, ডান বাম, সেকুলার, জাতীয়তাবাদী, রাজতান্ত্রিক গোষ্ঠীর সদস্য হতে পারে। এই ধরনের মানুষ ইন্টারনেট ব্যবহার করে নানা প্রতিশ্রুতি দিয়ে তোমার মতো তরুণদের দলে নেয় এবং নিজেদের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করে। তাই ইন্টারনেটে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব বন্ধুত্ব করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। এগুলো বেশিরভাগ তরুণদের, এগুলা কি করে, তরুণদেরই কি করে টার্গেটেড করা হয়, তারপর তরুণদেরকে দিয়েই খারাপ কাজ করানো হয়। মনে রাখবে, অন্যায়, অত্যাচার বা জুলুম অবসানে নিয়মতান্ত্রিক পথই উত্তম। ধ্বংসাত্মক পথে টেকসই পরিবর্তন আসে না, এটাই। তবে তোমাদের এসব নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তোমাদের জানতে হবে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট কিংবা সাইবার জগৎ একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এটাকে ভুলভাবে ব্যবহার করে কিছু মানুষ হয়তো বড় ধরনের অন্যায় অপরাধ করে ফেলতে পারে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। ওকে, তাদের সংখ্যা কি খুব কম। দেখা যায় যে তারা যে অপরাধটা করে, অপরাধের জন্য কি ধরা খায় এবং শাস্তিও পায়।
কম্পিউটার ভাইরাসের কথা তোমরা আগেই জেনেছো। অনেকে মজা করার জন্য হোক বা অপরাধ করার জন্যই হোক নানা ধরনের কম্পিউটার ভাইরাস তৈরি করে সেটাকে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। সেগুলো ইন্টারনেটের ভেতর দিয়ে আমাদের ঘরের ভেতর কম্পিউটারে ঢুকে পড়ে। ছোটখাটো যন্ত্রণা থেকে শুরু করে ছোটখাটো যন্ত্রণা থেকে শুরু করে সেগুলো অনেক বড় বড় সমস্যা ঘটাতে পারে। মনে করো ছোটখাটো সমস্যা হয়েছে তোমার কম্পিউটারে, দেখা যেতেছে যে আস্তে আস্তে এটা কি হলো, একদিন বড় ধরনের সমস্যা হলো এবং তোমার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে বা তোমার কম্পিউটার সকল তথ্য মানুষ চুরি করতে পারে। মাইডোম ওয়ার্ম নামে একটা কম্পিউটার ভাইরাস 2004 সালের জানুয়ারি মাসে একই দিনে 2.5 লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করেছিল। ও মাই গড! যে কি ভাইরাসের নাম কি? ভাইরাসের নাম হচ্ছে মাইডোম ওয়ার্ম। কত সালে? 2004 সালে কত লক্ষ? 2.5 লক্ষ কম্পিউটারকে কি ভাইরাসে আক্রান্ত করেছিল। 1999 সালে মেলিসা নামে একটি কম্পিউটার ভাইরাস এত শক্তিশালী ভাবে সাইবার জগৎকে আক্রমণ করেছিল যে মাইক্রোসফটের মতো বড় কোম্পানিকে তাদের ইমেল সার্ভার বন্ধ রাখতে হয়েছিল। ভাইরাসের কারণে পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে মেলিসা ভাইরাস কত সালে আক্রমণ করেছিল? 1999 সালে। আর মাইডোম ওয়ার্ম নামে যে ভাইরাসটা, কম্পিউটার ভাইরাসটা কত সালে হয়েছিল? 2.5 লক্ষ কম্পিউটারকে আক্রমণ করেছিল 2004 সালে। এগুলো মনে রাখবা যে মেলিসা ভাইরাস তৈরি করার অপরাধে ডেভিড স্মিথ নামে এই মানুষটি 10 বছর জেল হয়। দেখছো, হ্যাকিং বা ভাইরাস আমরা আবিষ্কার করতে পারি বা অবশ্যই এক্সপার্ট বা অনেক কিছু জানতে হয়, কিন্তু এগুলো করা ঠিক নাই। যে বেচারার 10 বছর জেল হইলে 10টা বছর জীবন থেকে চলে গেল। তারপরে এখানে একটা দলগত কাজ আছে, এগুলো অবশ্যই তোমরা সহপাঠীরা মিলে করবা। আর যদি না পারো তাহলে কমেন্ট করে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। তারপর হচ্ছে যে প্লেজারিজম, আগেই বলছি এটা কি। নিজের লেখায় নিজের লেখায় অন্যের লেখা কোনো কিছু ব্যবহার করতে হলে সবসময় সেটি পরিষ্কার করে বলে বলে অন্যের অবদান স্বীকার করতে হয়, অর্থাৎ ক্রেডিট দেওয়া প্রয়োজন। মনে করো আমি তোমার একটা লেখা ব্যবহার করছি, আমি এই লেখাটা যে আমি তোমার লেখায়, তার জন্য আমার কি একটা ক্রেডিট ব্যবহার করা উচিত যে অমুকের লেখা। এই যে আমরা দেই, মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, এরকম একটা আমরা কি ক্রেডিট দেই। তো অবশ্যই সবার উচিত কি ক্রেডিট দেওয়া। আমরা যখন লেখাপড়া করি তখন আমরা অনেক নতুন নতুন জিনিস শিখি যা আগে জানতাম না। তার সাথে সাথে আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখি, সেটা হচ্ছে সত্যিকারের মানুষ হওয়া, খাঁটি মানুষ হওয়া। জীবনে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কি হওয়া? সত্যিকারের মানুষ হওয়া। আমরা মানুষ হয়ে জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না, সত্যিকারের মানুষ হওয়া, খাঁটি মানুষ হওয়া। ওকে, ওকে, শুধু মানুষ হয়ে জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না, প্রকৃত মানুষ হওয়া যায় না, সত্যিকারের মানুষ হওয়া যায় না। খাঁটি মানুষেরা অন্যায় করে না। এই যে খাঁটি মানুষেরা কি করে না? অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, নিজেরা অন্যায় করে না, অন্যদেরকে অন্যায় করতে দেয় না। আমরা সব সব সময় স্বপ্ন দেখি আমাদের দেশের ছেলেমেয়েরা যখন লেখাপড়া করবে তখন অন্য অন্য অনেক নতুন জিনিস শেখার সাথে সাথে সত্যিকারের মানুষ হওয়াটারও শিখবে। তুমি যতই ডাক্তার হও না কেন, উকিল হও না কেন, ব্যারিস্টার হও না কেন, তোমাকে খাঁটি মানুষ যদি না হতে পারো তাহলে তুমি তোমার প্রফেশনালিজমে হয়তো বা ভালো করতে পারবা, কিন্তু তোমাকে মানুষ কি করবে না, পছন্দ করবে না। একটা পর্যায়ে তোমার প্রতি ঘৃণা কাজ করবে তাদের। ওকে, তারপর কি বলছে? তারপরে আমরা মাঝে মাঝে দেখি ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় দেখাদেখি করে। তোমরা কখনো কখনো দেখে থাকবে বড় কোনো পরীক্ষার সময় কিছু ছাত্র ছাত্রী নকল করতে গিয়ে ধরা পড়ছে। এই যে দেখাদেখি করা ঠিক আছে, একটা পরীক্ষার অংশ, একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীর খাতা দেখতেই পারো, তো বেশি দেখাদেখি করা ঠিক না। কিন্তু নকল এটা কিন্তু একদম উচিত না, এটা একদম উচিত না। ওকে, ধরা পড়ছে, তাদের পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হচ্ছে। এই ছাত্রছাত্রীরা নির্বুদ্ধিতা করে নিজেদের ভবিষ্যৎটাকেই নষ্ট করছে। এই যে নিজের ভবিষ্যৎ নিজে কি কোরাল মারলো আর কি। তো নকল করবা না, দেখাদেখি করতে পারো, কারণ পরীক্ষার এটা একটা অংশ। অনেক টিচাররা কি অনেক সময় কিছু বলে না দেখাদেখি করলে, অতিরিক্ত দেখাদেখি করলে কি তখন কি করে একটা ধমক দেয়। এরকম ব্যাপার পৃথিবীর সব জায়গাতেই দেখা যায়। তথ্য প্রযুক্তির যুগে এই বিষয়গুলো হঠাৎ করে নতুন একটা মাত্রা পেয়েছে। লেখাপড়া করতে গেলেই হোমওয়ার্ক করতে হয়, হোমওয়ার্ক গুলো সব সময় নিজে করতে হয়। অন্য কেউ হোমওয়ার্ক করে দিলে হয়তো ভালো নম্বর পাওয়া যায়, কিন্তু শেখা তো হয় না। হোমওয়ার্ক নানা ধরনের হতে পারে। ছাত্রছাত্রীরা যতই বড় ক্লাসে যায় ততই তাদেরকে আরো বড় বড় হোমওয়ার্ক করতে হয়, বড় রচনা লিখতে হয়, বড় প্রজেক্ট লিখতে হয়। যারা সত্যিকারের ছাত্র তারা নিজেরা পড়াশোনা করে, খাটাখাটি করে, গবেষণা করে সুন্দর রচনা লিখে। অর্থাৎ মনে করো তোমার একটা রচনা যে বাংলাদেশের ষড়ঋতু,
বাংলাদেশের কি ষড়ঋতু। এখন তুমি এই যে ষড়ঋতু কি করলা, 2-3টা বই কালেক্ট করে একটা রচনা লিখলা, এটাই হচ্ছে তোমার কি মানে তোমার প্রপার লার্নিং। এই যে 3-4টা বই কালেক্ট করে একটা রচনা লিখছো, তো তুমি এটাতে কি পাবা, নম্বরও বেশি পাবে, কারণ এই যে তুমি ঘাটাঘাটি করছো, কষ্ট করছো। আর তোমার বন্ধু যদি এক বই থেকে শিখে, তাহলে ওর কিন্তু নম্বর অবশ্যই কম পাবে, বা নাম্বার বেশি পাইলেও ও কিন্তু তোমার থেকে বেশি জানবে না। অনেক সময় কোনো কোনো শিক্ষার্থী সেই পরিশ্রম করতে রাজি হয় না, যেহেতু ইন্টারনেটে পৃথিবীর প্রায় সব বিষয়ে কিছু না কিছু তথ্য আছে, তাই তারা সেখান থেকে হুবহু বিষয়টা নিয়ে নিজের নামে জমা দিয়ে দেয়। কিন্তু অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজারিজম বলে। এই যে প্লেজারিজম, অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজারিজম বলে। এই যে প্লেজারিজমের অভিযোগে যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এই যে উনি যেহেতু একজন সাংবাদিক, তাই হয়তোবা বিভিন্ন রিসার্চের জন্য বিভিন্ন আর্টিকেল পড়তে হয়, তো কি করছে হয়তোবা কারো লেখা কি করছে নিজের আর্টিকেলে ঢুকায় নিজের লেখা বলে চালিয়ে দিচ্ছে, তাই তাকে কি বলা হয়, এই যে আন্তর্জাতিক মানে সাংবাদিক থেকে কি করা হয়েছে, অব্যাহতি করা হয়েছে। ব্যক্তিটির নামটা অবশ্যই মনে রাখবা, সাংবাদিক ফরিদ জাকারিয়া। নাম কি? সাংবাদিক ফরিদ জাকারিয়া। ওকে, তোমরা তোমরা কাছে তোমরা কাছে শব্দটি হয়তো নতুন, ওই যে তোমাদের কাছে শব্দটি হয়তো নতুন। সত্যি কথা বলতে কি, তোমরা যদি বড়দেরকে জিজ্ঞেস করো, দেখবে তাদের অনেকেই এটা হয়তো আগে শুনেননি, কিন্তু তথ্য প্রযুক্তির যুগে এই শব্দটার সাথে পরিচিত হওয়া দরকার, কারণ এটা পৃথিবীর বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বুঝে হোক না বুঝে হোক, অনেকেই প্লাজারিয়াম করছে, এবং তাদের অনেকেই এজন্য খুব বড় বিপদে পড়ছে। এটা বেশিরভাগ বড় বিপদে পড়ে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনেক সময় কি করতে হয়, একটা রিসার্চ পেপার তৈরি করতে হয়। মনে করে তুমি বিদেশ যাইবা, ওকে, বিদেশ যাওয়ার জন্য তোমার রিসার্চ পেপার শো করতে হয় বিদেশের ইউনিভার্সিটি থেকে। তখন তুমি যদি ইন্টারনেট থেকে হুবহু তুলে তোমার রিসার্চ পেপারে দিয়ে দাও, তখন কিন্তু তুমি অনেক ধরনের বিপদে পড়তে পারো। তুমি ওই ওই দেশে বা তোমার কাঙ্ক্ষিত দেশে যাইতে পারবে না। ওই দেশ তোমাকে কি রিজেক্ট করবে, কারণ এই যে তুমি অন্যের লেখা কপি করে নিজের নামে চালিয়ে দিছো, এর কারণে ওরা কি করবে, রিজেক্ট করবে তোমাকে। সো এই কাজগুলো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবা তোমরা। আমরা অবশ্যই অন্যের লেখা পড়ে শিখবো, নিজের কিছু লেখার সময় অন্যের লেখার সাহায্য নেওয়াটা অন্যায় কিছু নয়। যে যে ইন্সপাইরেশন এটাকে বলে, অন্যের লেখা দেখে নিজে কি উৎসাহ নিবা, কিন্তু হুবহু কপি করা যাবে না, এটাকে পরিবর্তন, পরিমার্জন বা অন্য কোনো ভাষায় বুঝাইবা তুমি। কিন্তু অন্যের কাছ থেকে কোনো সাহায্য নিলে নিজের লেখায় সেটা খুব পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। এই যে তুমি আবার কি দিতে পারো, যদি অন্য কোনো লেখা তুমি কপি করো, তাহলে এখানে অবশ্যই তার নাম বা ক্রেডিট দিয়ে দিবা। কোনো কোন অংশটুকু তুমি নিজে লিখেছো আর কোন অংশটা অন্যের লেখা থেকে নিয়েছো, সেগুলো যদি খুব স্পষ্ট থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। এই যে এখানে ইয়া দিয়ে দিছে, তথ্য প্রযুক্তির যুগে প্লেজারিজম যেমন বেড়েছে, ঠিক সেরকম প্লেজারিজম ধরার কৌশলও অনেক বেড়ে যায়। যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে প্লেজারিজম চেক করার জন্য। তোমরা কি জানো, কোনো মানুষ যদি ইন্টারনেটে কোনো জায়গা থেকে কোনো কিছু হুবহু ঠুকে নেয়, সেটা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে সাথে সাথে খুঁজে বের করা যায়। এই যে আমরা মনে করি কি কপি করছি, কেউ ধরতে পারবে না, কিন্তু আসলে এটা কি চেক করার, প্লেজারিজম চেক করার কি ওয়েবসাইট আছে, বিভিন্ন অ্যাপস আছে। ওকে, অন্যায় করলে সেটা নিজের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু নিজের জন্য বিপজ্জনক সেজন্য নয়। তোমরা কখনোই কোনো অন্যায় করবে না, কারণ তোমরা বাংলাদেশের একেবারে খাঁটি মানুষ হয়ে বড় হবে, এবং বড় হয়ে তোমরাই একদিন এই দেশে দায়িত্ব নিবে। আসলে তুমি যদি ভবিষ্যতে তুমি নিতে পারো আগামীর বাংলাদেশ, অর্থাৎ আগামীর বাংলাদেশের দায়িত্ব তোমার হাতেই। এখন তুমি যদি নৈতিকতা মেনে না চলো, তাহলে তুমি দেশ কিভাবে সঠিকভাবে পরিচালনা করবা? তাই আমাদেরকে অবশ্যই দেশ পরিচালনা করার জন্য বা আগামীর ভবিষ্যৎ সুন্দর করে গড়ার জন্য আমাদেরকে অবশ্যই নীতি নৈতিকতা মেনটেন করতে হবে। তারপর যেখানে আরেকটা দলগত কাজ আছে, এগুলা তোমরা সহপাঠীরা মিলে করবা। আর যদি আমার কাছ থেকে পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করবো এই দলগত কাজের সমাধান দেওয়ার। তারপর হচ্ছে নতুন শব্দের ব্যাখ্যা। এখন আমরা নতুন শব্দের ব্যাখ্যা দেখবো। ওকে, তারপর তো আর শেষ হয়ে যাবে। তো নতুন শব্দের ব্যাখ্যাগুলো দেখি। তো নতুন শব্দের ব্যাখ্যা এই যে নতুন শব্দের ব্যাখ্যা, প্রথমে কি আছে, এই যে হ্যাকিং। হ্যাকিং কি? এই যে হ্যাকিং কি? হ্যাকিং হলো অন্যের কম্পিউটার, মোবাইল নেটওয়ার্ক বা অ্যাকাউন্টে অনুমতি ছাড়া প্রবেশ করা বা নিয়ন্ত্রণ নেওয়া। যে অনুমতি ছাড়া কি করছো, কোথায়, অন্যের কম্পিউটারে, মোবাইলে, নেটওয়ার্কে বা অ্যাকাউন্টে
অনুমতি ছাড়া প্রবেশ করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়াকে কি বলা হয়? হ্যাকিং বলে। আরো যদি স্পষ্টভাবে বলো, যখন কেউ কোনো পাসওয়ার্ড ভেঙে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বা গোপনীয় তথ্য চুরি করে, তখন সেটাকে হ্যাকিং বলে। যেমন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, তারপর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে টাকা চুরি করা। তারপর হচ্ছে কালো টুপি। কালো টুপি তো বুঝছো, ওয়েবসাইটে ঢুকে কি করবে? তোমার ক্ষতি করবে। একটা ওয়েবসাইটে ঢুকে কি করবে? ক্ষতি করবে। এরা হচ্ছে খারাপ হ্যাকার, এই যে এরা হচ্ছে খারাপ হ্যাকার। আরেকটা হচ্ছে এই যে সাদা, এরা হচ্ছে ভালো হ্যাকার। এই যে হোয়াইট হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে এই যে এরা হচ্ছে ভালো হ্যাকার। ওরা কি করবে? একটা ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে ভিজিট করে আবার বের হয়ে যাবে, কোনো ক্ষতি করবে না। আর হোয়াইট ব্ল্যাক হ্যাট হ্যাকার কি করবে? বেআইনিভাবে সিস্টেম হ্যাক করে ক্ষতি করে। এরা কি করে? ক্ষতি করে, তথ্য চুরি করে আর জালিয়াতি করে। ওকে, যে হ্যাকার আইন ভেঙে হ্যাকিং করে অপরাধ করে থাকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে। যেমন ব্যাংক থেকে টাকা চুরি, ভাইরাস ছড়িয়ে দেওয়া। আর হোয়াইট হোয়াইট হ্যাট হ্যাকার কি? ওরা হচ্ছে তো ভালো ভালো হ্যাকার, যেমন ইথিক্যাল হ্যাকার। এই যে ইথিক্যাল হ্যাকার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। এই যে বললাম আমাদের হ্যাকারের সাহায্য নিতে হয় ওয়েবসাইটের নিরাপত্তার জন্য, এটা হচ্ছে এই যে সাইবার নিরাপত্তা। ওকে, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে একটাই পার্থক্য, দুটোটাই সেম, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে কি পাওয়া যায়? ঋণের সুবিধা পাওয়া যায়। এইটাই হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের প্রধান পার্থক্য। তো ক্রেডিট কার্ড হলো একটি ব্যাংক থেকে নেওয়া ঋণের কার্ড। এই যে ব্যাংক থেকে নেওয়া ঋণের কার্ড, যা দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন এবং পরে টাকা পরিশোধ করতে পারবেন। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটা কিন্তু এ টু জেড সেম, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে কি অতিরিক্ত কি পাওয়া যায়? এই যে ঋণের সুযোগ সুবিধা পাওয়া যায়। কি পাওয়া যায়? এই যে ঋণের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেটা আমরা ডেবিট কার্ডে পাই না। তো কাকে বলে? এটি এমন এক ধরনের কার্ড যার মাধ্যমে আপনি আগেই টাকা খরচ করতে পারবেন এবং পরে ব্যাংকে পরিশোধ করবেন। এই যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড অনলাইনে শপিং এ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মাইডোম। এই যে মাইডোম কত সালে? 2004 সালে মনে হয় হয়েছিল মাইডোম। মাইডোম হলো ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর কম্পিউটার ভাইরাস গুলোর একটি। ইমেলের মাধ্যমে ছড়ায়, কম্পিউটার ধীর করে ফেলে, তথ্য চুরি করে, ইন্টারনেট সার্ভারকে জ্যাম করে। যে প্রথম ছড়ায় কত সালে? 2004 সালে। কত লক্ষ কম্পিউটারকে করছিল মনে হয়? 2.5 লক্ষ কম্পিউটারকে, 2.5 লক্ষ কম্পিউটারকে। তারপর হচ্ছে যে ওয়ার্ম মেলিসা। ওয়ার্ম মেলিসা বা মেলিসা ওয়ার্ম। মেলিসা ছিল একটি ইমেল ভিত্তিক ভাইরাস। কি ভিত্তিক? ইমেল ভিত্তিক ভাইরাস, যা ছড়িয়ে পড়ে কত? 1999 সালে। ইমেলের মাধ্যমে নিজের কপি পাঠিয়ে দেয়, ওয়ার্ড ফাইলের মাধ্যমে ভাইরাস ছড়ায়, তারপর হচ্ছে অনেক কম্পিউটার একসাথে আক্রমণ করে। তারপর হচ্ছে প্লেজারিজম। এই যে অন্যের লেখা, প্লেজারিজম। প্লেজারিজম প্লেজারিজম মানে অন্যের লেখা বা কাজ কপি করে নিজের নামে প্রকাশ করা। এই যে অন্যের লেখা বা কাজ কপি করে নিজের নামে প্রকাশ করা, অথচ তাকে কৃতিত্ব না দেওয়াকে। যখন কেউ বই, লেখা, প্রতিবেদন বা অনলাইনের কন্টেন্ট হুবহু কপি করে, এই যে হুবহু কপি করে নিজের নামে নিজের নাম দেয়, তখন তাকে প্লেজারিজম বলে। এগুলো অবশ্যই করা ঠিক না। উদাহরণ কি? অনলাইন থেকে নোট কপি করে নিজের নামে চালিয়ে দেয়। ওই মনে করো আমি তোমাকে এই নোটটা শেয়ার করলাম, তুমি কি করলা? এই নোটটা নিজের নামে চালিয়ে দিলে। এটা আসলে ঠিক না, এটাও কি এক ধরনের প্লেজারিজমে পড়বে। যদিও আমি চেক করার কোনো চান্স নাই আমার, তবে আমি দেখলেই বুঝতে পারবো। কাউকে না বলেই তার কাজ জমা দেওয়া ইত্যাদি। তো এটা ছিল পার্ট পার্ট এই যে 24, 25, 26 নিয়ে আলোচনা। সো দ্যাটস ইট। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিলের বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।